বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 20তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 20তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধিতে কোন কোন আদেশের ক্ষেত্রে আপিল চলে না, মানে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, এই সম্পর্কে আলোচনা করেছে। দেখেন 412 থেকে 414 সর্বশেষ লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে যে যে সকল ক্ষেত্রে আপিল চলে না আলোচনা করুন। তো এই 412 থেকে 414 ছাড়াও কোন কোন ক্ষেত্রে আপিল চলে না আমরা কিন্তু অলরেডি কিছু কিছু জানি। কিভাবে দেখেন, 88 ধারায় সম্পত্তি ক্রোধ করলে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। তারপরে ওই আপনার সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে আমরা পড়ে আসছি, সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। এরপরে যদি 118 ধারায় আদেশ না দিয়ে সদাচরণ বা শান্তিরক্ষার মুচলেকার মামলায় কারো 119 ধারা অব্যাহতি দেয়, কি করা যায়? রিভিশন করা যায়, আপিল করা যায় না। তো এই উত্তরে কিন্তু ওই কথাগুলো লেখা যায়। 144 বা 145 এর আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। বুঝছেন? প্রসেস ইস্যুর বিরুদ্ধে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। মামলা খারিজ করলে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। চার্জ পরিবর্তন করলে কি করা যায় না, আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। অব্যাহতির আবেদনের বিরুদ্ধে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। সো এরকম যে সকল ক্ষেত্রে আপিল চলে না, সুনির্দিষ্ট 412 থেকে 414 যা যা বলছে এইগুলা ছাড়াও অলরেডি আমরা অনেকগুলা জানি যে যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না, আর যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না সে সকল ক্ষেত্রে কি করা যায়? রিভিশন। আচ্ছা দেখেন, ফৌজদারি কার্যবিধির 412 থেকে 414 ধারায় যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না তা উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না। প্রথমে আমরা চলে আসি 412 ধারা। দেখেন, দোষ স্বীকারের ক্ষেত্রে ইন কেস অফ গিলটি প্লিট। গিলটি প্লিট অলরেডি আমরা জানি, গিলটি প্লিট হচ্ছে যখন চার্জ গঠনের পরে, মানে চার্জ গঠনের সময় বলা যায় চার্জ গঠন হয়ে গেছে, তারা জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো অমুক অমুক আইনের, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে যদি বলে আমি দোষী, তাহলে এটা বলে গিলটি প্লিট। সো যদি কোনো ব্যক্তি চার্জ গঠনের সময় দোষ স্বীকার করে, এটা বলে গিলটি প্লিট। আর গিলটি প্লিট করলে সেক্ষেত্রে আপিল করা যাবে না। এই কথা বলতেছে কত ধারায়? 412 ধারায়। দেখেন, আসামি দোষ স্বীকার করলে এবং তার উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। একটা কথা কিন্তু, দেখেন, উক্ত দণ্ডাদেশের গোল দিবেন পরিমাণ বা যৌক্তিকতা, এক্সটেন্ট অর লিগালিটি, এক্সটেন্ট অর লিগালিটি বিষয়ে আপিল করা যাবে। এখন কথা হলো যে একবার বললো আপিল করা যাবে না দোষ স্বীকারে, আবার বলতেছে যে পরিমাণ বা যৌক্তিকতার ক্ষেত্রে আপিল করা যাবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো, যেমন দেখেন, দোষ স্বীকার করার পরেও অধিক দণ্ড দিলে, একজন ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার ক্ষমতা আছে। ধরেন ওই ধারায় আছে 200 টাকা, এখন সে সাজা দিছে, দোষ স্বীকার করার পরেও সাজা দিছে 600 টাকা, তাহলে এই জায়গায় দণ্ড কি দিয়ে দিছে? অধিক দিয়ে দিছে। যদি 200 টাকা পর্যন্ত দিত তাহলে আপিল করা যেত না। 200 টাকার বেশি দিয়ে দিছে, তাহলে এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? আপিল করতে পারে। কারণ এই জায়গায় কি ভুল আছে? আইনগত ভুল আছে। বা দণ্ডের পরিমাণের বৈধতার বিষয়ে আপিল করা যেতে পারে। কোয়ান্টাম অফ সেন্টেন্স, যদি বলেন দণ্ডের পরিমাণ বা দণ্ড অধিক দণ্ড, ওই যে বিনাশ্রম দিতে পারে, দিয়ে দিছে সশ্রম, তাহলে সেই ক্ষেত্রেও কি করা যাবে? গিলটি প্লিডের ক্ষেত্রেও আপিল করা যাবে। তাহলে আমরা মনে রাখবো যে গিলটি প্লিডের ক্ষেত্রে আপিল করা যায় না কত ধারা? 412 ধারা। বাট দুইটা ক্ষেত্রে করা যায়, কি কি? পরিমাণ ও যৌক্তিকতা, এক্সটেন্ট অর লিগ্যালিটি। আচ্ছা, আমরা চলে এসেছি বিগত বছরের প্রশ্ন। দোষ স্বীকার করার প্রেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসামি কোন প্রশ্নে আপিল করতে পারে? আমরা নরমালি জানি যে দোষ স্বীকারের বিরুদ্ধে আপিল করা যায় না, বাট এই জায়গা বলছে কোন ক্ষেত্রে আপিল করতে পারে। আইন, এখতিয়ার, কেবল আইন, দণ্ড। কি বলেন? এই জায়গা দণ্ড মানে হলো বোঝাচ্ছে যে আপনারে যে দণ্ড দেওয়ার কথা তার চেয়ে বেশি দণ্ড দিয়ে ফেলছে, দেওয়ার কথা বিনাশ্রম দিয়ে ফেলছে, মানে সশ্রম, তাহলে সেই ক্ষেত্রে আপিল করা যাবে। গিলটি প্লিডের ক্ষেত্রেও আপিল করা যাবে। আমরা পরবর্তী ধারায় চলে আসি, প্রশ্ন পড়ে নিয়েন। ধারা 413, তুচ্ছ মামলার ক্ষেত্রে, তুচ্ছ মামলা পেটি কেসের কোনো আপিল নেই। 2025 সালের সংশোধনীতে এই ধারাটা সংশোধন করছে। কোথায় সংশোধন করছে আমি বলতেছি, আগে একটু পড়ি। যে ফৌজদারি কার্যবিধি 413 ধারা অনুসারে কোন দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না যদি
দায়রা আদালত, গোল দিয়েন, দায়রা আদালত অনধিক 1 মাসের কারাদণ্ড প্রদান করে। দুইটা গোল দিবেন, একটা হলো দায়রা আদালতে আর অনধিক 1 মাসের। সো এটার মূল কথা হলো দায়রা আদালত বলতে বোঝায় দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এই তিনটা আদালত যদি কোনো মামলায় কোনো ব্যক্তিকে সর্বোচ্চ আর অনধিক একই, নট মোর দেন, একই কথা, সর্বোচ্চ কতদিন কারাদণ্ড দেয়? 1 মাস। দায়রা আদালত কাউরে 1 মাস কারাদণ্ড দিলে আপিল করা যাবে না। মনে রাখেন, কোন আদালত? দায়রা আদালত। দায়রা আদালত বলতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বা দায়রা আদালত আন্ডারলাইন করবেন, বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 500 জায়গায় 2টা শূন্য যোগ করে দেন বা নতুন করে লেখেন 5000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আগে ছিল 50 টাকা, বর্তমানে কত? 5000 টাকা। 2025 সালের সংশোধনীতে বলেছে 5000। তো এই জায়গা বলতেছে যে দায়রা আদালত মানে কয়টা? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজেএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই জায়গায় একটা জিনিস আপনারা পড়ার সময় পরে খটকা লাগবে, বলবেন যে স্যার সিজিএম আছে, সিএমএম তো নাই, সিএমএম এর জায়গা নাই, তো আপনি জোর করে যোগ করতে পারবেন না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত জরিমানা করে, তাহলে কি করা যাবে না? আপিল করা যাবে। আচ্ছা বলেন তো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি 1 দিন কারাদণ্ড দেয়, আপিল করা যাবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি 1 দিন কারাদণ্ড দেয়, আপিল করা যাবে? উপরের দেখে বলেন যে ওই জায়গাটা বলছে দায়রা আদালতের কথা 1 মাস, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা ওই জায়গায় আছে। সো ওনরা 1 দিন দিলেও কি করা যাবে? আপিল করা যাবে। যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 200 টাকা জরিমানা করে, আপিল করা যাবে? যাবে, কারণ এই জায়গাটা বলছে দায়রা আদালত, সিজেএম, এমএম আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় তৃতীয়র কথা বলছে? বলে নাই। তাহলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 100 টাকা জরিমানা করলেও কি আপিল করা যাবে? জি। অন্যদিকে যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে, গোল দিন জরিমানা, মানে কিছু কিছু ক্ষেত্রে আদালত শাস্তি হিসেবে কারাদণ্ড দেয় না, শুধু কি দেয়? জরিমানা। এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। মানে আপনারা অর্থদণ্ড দিছিল, অর্থদণ্ড পরিশোধের ক্ষমতা আপনারা নাই, তাহলে অর্থদণ্ড পরিশোধ করতে না পারলে কি দিবে? কারাদণ্ড দিছে, ওই কারাদণ্ডের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। এই এই যে যা যা পড়লাম, এই সমস্ত কথা আছে কত ধারায়? 413 ধারা ভিভিআই। মনে রাখেন যে দায়রা আদালত অনধিক কত? 1 মাস। দায়রা আদালত, সিজেএম, এমএম, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অনধিক 5000। আর যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড দেওয়া হয়, অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড দেওয়া হয়, এই সকল ক্ষেত্রে আপিল করা যাবে না। আমরা চলে এসেছি 414 ধারা, সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। এই 414 ধারা ইতিমধ্যে আমরা পড়েছি, যখন ওই যে সামারি ট্রায়াল পড়তেছিলাম, ওই জায়গায় সামারি কনভিকশনে দেখেন 260 ধারার অধীন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অনধিক 200 আছে না, 200 জায়গা 5000 করে দিন, 5000, অনধিক 5000 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। হুসেন, এই 5000 কত সালে বানাইছে? 2025 সালে। আমরা চলে এসে জেনে রাখা ভালো, যেহেতু উপরের লিখিত ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না, তাই সকল ক্ষেত্রে কি করা যায়? রিভিশন দায়ের করা যাবে। আপনাদের গতানুগতিক চিন্তার মানে চিন্তা না করে একটু আলাদা করে চিন্তা করতে হবে। যখন পরীক্ষায় প্রশ্ন আসছে যে কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়, এটার উত্তরও যা, আর কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, এটার উত্তরও কি তাই। আচ্ছা, তো আমরা চলে আসি, যদি বিগত বছরের প্রশ্ন, এটা তো বর্তমানে সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড দিলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো। আগে উত্তর ছিল রিভিশন, বর্তমান উত্তর কি? সংক্ষিপ্ত বিচারে বর্তমানে কত? 5000। তো সরি, এখনো তো 200, এখনোই রিভিশনে। জি, কারণ সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিভিশন। যদি 5000 টাকা 1 টাকা দিতে 5001, তাহলে হয়তো কি আপিল। জি, তাহলে 412, 13, 14 পড়েন, বুঝেন নাই কে বলেন?
প্রশ্ন করেন। লুৎফর সাহেব বুঝতে পারছেন কিনা? জি বিমল সাহেব, দায়রা আদালত কত টাকা অর্থদণ্ড দিলে আপিল করা যাবে না? মাত্র পড়ছি, বলেন। ইয়া লুৎফর সাহেব 5,000। দায়রা আদালত 5,000 টাকা অর্থদণ্ড দিলে আপিল করা যাবে না। সেলফ প্র্যাকটিসের যত যা প্রশ্ন পুরাতন বই থাকলে ঠিক করে নিয়েন, বাকি সব পারবেন। চলে আসেন ফৌজদারি আপিল দায়ের এবং সংশ্লিষ্ট পদ্ধতি। ফৌজদারি আপিল দায়ের এবং সংশ্লিষ্ট পদ্ধতি। আপিলের পিটিশন বা দরখাস্ত 419 পাইছেন? একটা জিনিস মনে রাখবেন, যখন কোর্টে মামলা করে তখন সেটারে কি বলে? নাইম কাজী, কোর্টে মামলা করলে যে জিনিসটা আমি লিখিত আকারে জমা দিচ্ছি ম্যাজিস্ট্রেটের কাছে, ওই জিনিসটারে কি বলে? শেয়ার মামলা তো পরে হচ্ছে, কিন্তু ওই জিনিসটারে কি বলে? নালিশ, অভিযোগ বা নালিশ। আর যখন আমি থানায় নিয়ে যাচ্ছি, প্রথম হলো এজাহার, আর এজাহার রেকর্ড হইলে কি? এফআইআর। বুঝছেন? তাহলে আপিলে যে জিনিসটা আমি জমা দিচ্ছি, আপিলে এটা নালিশও না, এটা এজাহারও না, এফআইআরও না, এটার বলে পিটিশন বা দরখাস্ত। আর দেওয়ানি মামলায় বলে মেমোরান্ডাম, স্মারকলিপি। সো ফৌজদারি আপিলের ক্ষেত্রে বলে পিটিশন, আর দেওয়ানি আপিলের ক্ষেত্রে বলে কি? মেমোরান্ডাম বা স্মারকলিপি। 419 ধারায় বলতেছে, দেখেন, প্রত্যেকটি আপিল দায়ের করতে হবে, আন্ডারলাইন করেন, পিটিশন বা দরখাস্ত আকারে। আপিলের পিটিশন আপিলকারী, এটা বিবিআই, আপিলকারী বা তার উকিল দাখিল করবে। মানে এই যে আপিলটা, এটা আপিলকারীও দাখিল করতে পারে অথবা তার কে? উকিল। যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার কপি আপিলের পিটিশনের সাথে দাখিল করতে হবে। তাহলে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার কপি আপিলের পিটিশনের সাথে অবশ্যই দাখিল করতে হবে। যদি বলে পরীক্ষায় যে আপিলের পিটিশন কে দাখিল করতে পারে? আপিলকারী অথবা তার উকিল। এবার আমরা চলে আসি 420 ধারা। দেখেন, যখন আপিলকারী জেলে তখনকার পদ্ধতি পাইছেন? যিনি আপিল করবে আসামি কারাগারে আছে, তাহলে উনার আপিলের পদ্ধতি আলোচনা করছে 420 ধারায়। দেখেন, যদি আপিলকারী জেলে থাকে তখন তার আপিলের পিটিশন এবং পিটিশনের সাথে দাখিলকৃত রায় ও আদেশের কপি জেলের দায়িত্বে থাকা কর্মকর্তার নিকট দাখিল করতে পারে এবং উক্ত কর্মকর্তা পিটিশনটি সঠিক আপিল আদালতে পাঠাবে। কি বলছে দেখেন, যখন সে জেলে আছে তখন আপিলের পিটিশন এবং সাথে দাখিলকৃত রায় ও আদেশের কপি জেলের দায়িত্ব থাকা কর্মকর্তার নিকট কি করতে পারে? দাখিল করতে পারে। এটা দিচ্ছে আসামি। আসামি আপিলের পিটিশন প্লাস অন্যান্য কাগজপত্র দিচ্ছে জেলের দায়িত্ব থাকা কর্মকর্তার কাছে, এবং ওই কর্মকর্তা গিয়ে আপিল আদালতে দাখিল করতেছে। এখন শুনেন, প্রথমত মনে রাখতে হবে জেল আপিল আছে কত ধারায়? 420 ধারায়। এখন জেলে থেকে আপিলের দুইটা পদ্ধতি আছে, এক হলো আইনজীবীর মাধ্যমে, আর এক হলো জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। যদি আইনজীবীর মাধ্যমে করেন তাহলে আইনজীবী সাহেব আপনার আপিল টাপিল উনি সব রেডি করে আপনার ওই জায়গা থেকে কি নিয়ে আসবে? সিগনেচার নিয়ে আসবে। এটা হলো আইনজীবী। আর এই জায়গা যেটা হচ্ছে আইনজীবী ছাড়া, মানে আপনি যদি জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে করতে চান, এটা কিন্তু বাধ্যতামূলক না। এই জায়গায় লেখা আছে করতে পারে, লেখা নেই কিন্তু করবে। কি বলছে? করতে পারে। তাহলে মনে রাখতে হবে জেল আপিল আছে কত ধারায়? 420 ধারায়। আর আপিলের পিটিশন 419। আমরা চলে আসি তারপরের ধারাটায়, আপিল সংক্ষিপ্ত খারিজ বা সামারি ডিসমিসাল অফ আপিল। সংক্ষিপ্ত খারিজ বা সামারি ডিসমিসাল অফ আপিল। সংক্ষিপ্ত খারিজের এই জায়গায় লেখেন সরাসরি খারিজ। কিছু কিছু ক্ষেত্রে আপনি আপিল করার সাথে সাথে খারিজ, এই জায়গায় আর কোনো কথা নাই। 200 টাকা অর্থদণ্ড দিছে দায়রা আদালত, আপিল করলে কি আপিল শুনবে? কি সরাসরি খারিজ। এই যে আপিল সরাসরি খারিজ, এই সরাসরি খারিজ আছে 421 ধারায়। দেখেন,
421 ধারায় আপিল আদালত কোন আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করে দিতে পারে যদি তিনি মনে করে আপিলে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ নেই বা আপিল করার কোনো কি নেই, কারণ নেই। তাহলে আপিল সরাসরি খারিজ আছে কত ধারায় ভাই? 421। তাহলে দেখেন 418 ধারায় কি আছে বলেন তো, মনে আছে? আইন এবং ঘটনার প্রশ্নে আপিল চলতে পারে 418। পিটিশন আকারে আপিল হবে 419। আর জেল আপিল কত? 420। আপিল সরাসরি খারিজ কত? 421। 422 ধারা দিয়ে লেখেন আপিলের নোটিশ। ধারা 422 দিয়ে লেখেন আপিলের নোটিশ। প্রশ্ন করি স্যার। করেন। স্যার এই যে জেল আপিল যেটা, আসামি তো জেলেই রয়েছে, তাহলে এই যে মানে আপিলের সাথে যে রায় লাগবে, যাবতীয় কাগজপত্র লাগবে, তাই রায় কেমনে পাবে? সেই তো জেলে। আপনি দিয়ে আসবেন যে কেমনে ভাবে এটা? বাইরের লোকজন ওনার কাছে দেবে, উনি যাই ওর কাছে দাখিল করবে। যে বাইরের লোক তো তাহলে আপিল করতে পারতো। হ্যাঁ, বাইরের লোক। এখন আপনি যদি উকিলের মাধ্যমে করেন তাহলে উকিল সব করবে, আর যদি ওখানে করে তাহলে ওখানে। ধরেন আপনি এখনো উকিল হন নাই, এখন উকিলের সাথে আপনার জ্ঞানজাম, আপনি বললেন যে আরে বেটা উকিলে লাগবে না, আমি কাগজপত্র উঠাই ওর কাছে দিবানি, ও জেলের কর্মকর্তার কাছে দেবেন, আপনার বেশি ইনকাম হলো। তাহলে আপিলের নোটিশ আছে কততে? 422 ধারায়। দেখেন মূল মামলায় দেয় সমন অথবা ওয়ারেন্ট, আর আপিল যে দায়ের করলো প্রতিপক্ষরে দেবে কি? নোটিশ। তো একটা প্রশ্ন আছে, দেখেন আপিল আদালত সরাসরি আপিল খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 421 ধারায়। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি আপিল দায়ের করতে হয় আপিলের পিটিশন বা দরখাস্ত দ্বারা। 2 নম্বর প্রশ্নটা চলে আসি, দেখেন দেওয়ানি আপিলের ক্ষেত্রে যেটা মেমোরান্ডাম অফ আপিল নামে পরিচিত, ফৌজদারি মামলায় সেটা ড্যাশ নামে পরিচিত, কি? পিটিশন অফ আপিল। দেওয়ানিতে কি বলা হয়? মেমোরান্ডাম। যারা কোর্টে প্র্যাকটিস করেন দেখেন সিনিয়ররা বা উকিল সাহেবরা আপনারা বলেন যে মেমো মেমো মেমো, ওই মেমোর অর্থই কি? মেমোরান্ডাম। এছাড়া অন্যান্য এখানে যা আছে সবই ইম্পর্টেন্ট। আমরা চলে এসে আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালতের ক্ষমতা দেখেন, মৃত্যুদণ্ড অনুমোদন করে কে? হাইকোর্ট। কত ধারায়? 376। 376 ধারায় আমরা কি পড়ছিলাম যে হাইকোর্ট বিভাগ যা খুশি তাই করতে পারে, মনে আছে? তাহলে এই মানে হাইকোর্ট বিভাগ যা খুশি তাই করতে পারে মৃত্যুদণ্ড ওই ডেথ রেফারেন্স শুনানির ক্ষেত্রে। তাহলে এই আপিলের ক্ষেত্রেও আপিল আদালত যা খুশি তাই করতে পারে, মানে উনি আপিল তো বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। আপিল ধরেন খালাসের ক্ষেত্রে হয়, আপিল দণ্ডাদেশের ক্ষেত্রে হয়, আপিল দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে হয়, আপিল সদাচরণের মুসলেকার বিরুদ্ধে হয়, আপিল জামিননামা প্রত্যাখ্যানের বিরুদ্ধে হয়। যে ক্ষেত্রেই হোক না কেন উনি এই সকল আদেশ বহাল রাখতে পারে, বাতিল করতে পারে, দণ্ড বাড়াতে পারে, কমাতে পারে, খালাস দিতে পারে, মানে যাই আপিল করুক না কেন দিন শেষে উনি যা খুশি তাই করতে পারে। এই যে আপিল আদালতের ক্ষমতা, এই আপিল আদালতের ক্ষমতা আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 423 ধারায়, আর দেওয়ানিতে আছে 107 ধারায়। একটু পাশে লিখে রাখেন সিপিসি 107 ধারা। আপিল আদালতের ক্ষমতা ফৌজদারি কার্যবিধিতে আছে 423 ধারা এবং দেওয়ানি কার্যবিধিতে আছে কত ধারা? 107। 423 আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 423 ধারায় ফৌজদারি আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালত নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথমে দেখেন আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কারণ না থাকে। এখন তাহলে আপিলের খারিজ আছে 2টা জায়গায়। এর আগে কত ধারায় পড়লাম? 421 যে খারিজটা আছে ওটা হলো সরাসরি খারিজ। আর এই যে খারিজটা আছে এটা সরাসরি না, বাট যদি বলে সরাসরি খারিজ তাহলে 421। আর যদি বলে শুধু আপিল খারিজ তাহলে কত? 423। ধরেন একটা আপিল সব শুনলো মূল্য, শোনা টোনার পরে ওনার কাছে মনে হয়েছে যে আপিলের কোনো কারণ নাই, তাহলে আপিল কি করে দিছে? খারিজ করে দিছে। এই খারিজটা হলো 423। আর দায়েরের সাথে সাথে খারিজ এটা কত? 421। এখন দেখেন 2 নম্বরে বলছে যে খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে
খালাস আদেশের বিরুদ্ধে আপিল কে করে? বাদী করে বাদী বা রাষ্ট্রপক্ষ। বাদী বা রাষ্ট্রপক্ষ কি চাচ্ছে? দণ্ড খালাস বাতিল করে ওরা যাতে ভিতরে ঢুকোনো হোক নাকি, এটা তো তার উদ্দেশ্য। এখন বাদী বা রাষ্ট্রপক্ষ চাইছে এটা, এখন আপিল আদালত কি কি করতে পারে দেখেন। খালাস আদেশ বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে, অভিযুক্তকে পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, অভিযুক্তকে দোষী পেলে আইন অনুযায়ী কি দিতে পারে? শাস্তি দিতে পারে। তাহলে উনি যা খুশি তাই পারে, অনেক কিছু পারে। 3 নম্বরে চলে আসি, দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। আপিলের ক্ষেত্রে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে? আসামি করে। আসামির উদ্দেশ্য কি? দণ্ড কমে হয় খালাস পায়, নাহলে দণ্ড যাতে কমে, নাকি? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আসামি করে, এবং আসামির দুইটা উদ্দেশ্য, হয় খালাস হোক, নাহলে দণ্ড যাতে কমে। দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে এই যে দেখেন, শাস্তি বাতিল করতে পারে, যে শাস্তি তারা দিছিল সেটা কি করতে পারে? বাতিল করতে পারে। আসামিরে খালাস বা অব্যাহতি দিতে পারে, খালাসও দিতে পারে অথবা কি অব্যাহতিও দিতে পারে। পুনরায় আসামিকে বিচারের নির্দেশ দিতে পারে। আন্ডারলাইন করুন, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তি কি কমাতে পারে। তারপরে আবার দেখেন ইত্যাদি। এই ইত্যাদি মানে কি? আরো আছে মানে ইচ্ছা করলে শাস্তি বাড়াইতেও পারে। মানে আমি আপিল করছি আসামি যে আমার শাস্তি কমানো হোক, কিন্তু আপিল আদালত মনে করলে আমার শাস্তি কি বাড়াতেও পারে, সেই ক্ষমতা ওনার আছে। আচ্ছা, এরপরে চলে আসি দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে। দণ্ড বৃদ্ধির আপিল বলতে, দণ্ড বৃদ্ধির আপিল কে করে? এভাবে চিন্তা করেন, দণ্ড পাইছে দণ্ড পাই বাদী, বাদী করতে পারি দণ্ড পাইছে আসামি, তাহলে দণ্ড বৃদ্ধির আপিল তো আর আসামি করবে না, দণ্ড বৃদ্ধির আপিল করবে কে? বাদী। তাহলে বাদী চাইতেছে আসামির দণ্ড যাতে বৃদ্ধি হোক। দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে শাস্তি পরিবর্তন করতে পারে, আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে। দেখছেন, চাইছি তার দণ্ড বৃদ্ধি হোক, কিন্তু আসামিকে খালাস বা অব্যাহতিও দিতে পারে, তাকে পুনরায় বিচারের আদেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তির পরিমাণ বাড়াতে পারে, বা শাস্তির পরিমাণ কি কমাতে পারে। হ্যাঁ, সবশেষে যদি আমরা দেখি অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে। এখন যদি বলেন স্যার অন্যান্য আদেশ কি, এই খালাস, দণ্ড বৃদ্ধি বা দণ্ডাদেশ ছাড়া আরো অনেক আপিল তো আছে। ওই যে 89 ধারার আবেদন নামঞ্জুর হইলে 118 ধারার বিরুদ্ধে আপিল, 122 সেরা আবেদনের বিরুদ্ধে আপিল, এই সকল আদেশের ক্ষেত্রে এই আদেশ পরিবর্তন বা কি করতে পারে? বাতিল করতে পারে। অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তাকে যে শাস্তি দেওয়া যেত, আপিল আদালত তার থেকে অধিক দণ্ড দিবে। যে অপরাধ করছে, দেন চুরির শাস্তি 3 বছর, তাহলে আপিল আদালত সবচেয়ে সর্বোচ্চ যদি শাস্তি তারে দেয় কত বছর? 3 বছর। তাহলে আপিল আদালতের ক্ষমতা কত দাঁড়ায়? 423 দাঁড়ায়। দেওয়ানি মামলায়, দেওয়ানি আপিল 107। কোন প্রশ্ন আছে কিনা? এই আবুল হোসেন খান সাহেব কই? বিপাশ ভাই, আপিল আদালতের ক্ষমতা বুঝছেন? বলেন তো, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় কোথায় করে? হুম, তো বলেন, ব্যাখ্যা দিয়ে বলেন, গতকাল পড়াইছি যেটা সেই প্রশ্ন। হ্যাঁ, এবং এসে যদি আপনার তৃতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী করে তাহলে কত দাঁড়ায়? ধারা সহ বলতে হবে। আচ্ছা, ধারা লাগবে না, বলেন না, বাকিগুলো বলেন। যদি জেলা জেলাও দায়রা, জেলা বলা যাবে না। আবার বলে বাস্তবে লেখেন, পরীক্ষায় বলা যাবে না, শুধু কি দায়রা জজ। হাইকোর্ট বিভাগে বলে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল যায়। কোন আপিল? লোভ সামলাইতে পারলেন না কয় জায়গায়। রাষ্ট্রদ্রোহিতার মামলা কত ধারায়? দণ্ডবিধির কত ধারায়?
বলেন নির্মল সোনা। 124 ক। জি, তাহলে নির্মল সোনা, আপনি দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে পিপি কখন আপিল করতে পারে বলেন? দণ্ড বৃদ্ধির আপিল দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে পিপি আপিল করতে পারে সরাসরি হাইকোর্ট। কোন ক্ষেত্রে? স্যার এটা তো মনে করেন যে মানে জেল মামলায়, শুধু জেল মামলায়, জেল মামলায়। আর অভিযোগকারী করে শুধুমাত্র জেল মামলায়, এবং জেল মামলাতে পিপি করবে ওনার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। আর জেল মামলা যে অভিযোগকারী করবে ওনার তামাদি মেয়াদ 60 দিন। নাইম কেজি, রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল কোথায় হবে বলেন? হাইকোর্টে। বিমল সাহেব, রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল কোথায়? গতকাল কিন্তু বলছিলাম আমি। মাহবুব সাহেব বলেন, আমাদের এআই মাহবুব সাহেব বলেন, দায়রা আদালত কেন ব্যাখ্যা দেন? ব্যাখ্যা তো অন্যভাবে দিতে পারেন, যেহেতু হাইকোর্ট বলছে, তারপরেও আমার পর্যন্ত প্রশ্ন আসছে, তাহলে এই ক্ষেত্রে আর হাইকোর্ট হচ্ছে না, হবে কি দায়রা আদালত। এক লোক বলতেছে যে আমার একটা মোটর সাইকেল দরকার, এখন আমি যদি সরাসরি ঈশ্বরের কাছে মোটর সাইকেল চাই, ঈশ্বর তো সরাসরি আমার মোটর সাইকেল দিবে না, তাহলে আগে আমি মোটর সাইকেল এক জায়গা থেকে চুরি করি, তারপরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমারে মাফ করে দেওয়া হোক। তো এখন বিষয়টা হলো যে যে ব্যাখ্যা আপনারা দিতে বলছি, আপনি ওই ব্যাখ্যা না দিয়ে এই ব্যাখ্যা দিলেও পাবেন, নাম্বার কিছু পাবেন। আচ্ছা, খালাসের ক্ষেত্রে গতকালই বলছিলাম যে দণ্ড দিলে আপিল চলে যায় হাইকোর্টে, আর আর যদি মানে রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে, সরি, রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল চলে যাবে হাইকোর্টে, আর রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে যদি খালাস দেয় তাহলে দেখতে হবে খালাসটা কে দিছে। ম্যাজিস্ট্রেট খালাস দিলে তার জি, এটা মনে রাখেন। আমরা চলে এসে 426 ধারা, আপিল চলমান থাকলে গোল দিবেন দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা। এইভাবে মাইকিং করলে দোয়াও পাবা না। আচ্ছা, আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা, মানে যখন বিচারিক আদালত আপনারে দণ্ড দিয়ে দিতে, আপনি তো অলরেডি কারাগারে আছেন বা কারাগারে যাচ্ছেন, এখন এই মুহূর্তে আপনার জামিন চাওয়ার অধিকার আছে কিনা, বা আপিল চলমান থাকা অবস্থায় যদি জামিন চাওয়ার অধিকার থাকে, কত ধারায় করবো? 426 ধারায়। একটু পড়ি দেখেন, দাঁড়ান একটু যে দিকেন দেখেন, আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিনের জন্য 426 ধারা আবেদন করা যায়। 426 ধারায় আপিল আদালতকে আপিল চলমান সময় দণ্ড স্থগিত, আন্ডারলাইন করেন, আপিল চলমান সময় দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তো যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে আপিলের সময় জামিন চেতে হয়, কত ধারায় চাইতে হয়? 426। আপিল আদালত দণ্ড স্থগিত করতে পারে কত ধারায়? 426। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত করে আসামিকে জামিন দিতে পারে। 426 ধারা অনুযায়ী আপিল চলমান থাকাকালে আপিল আদালত যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই দণ্ডাদেশ বা আদেশ কার্যকর করা গোল দিবেন স্থগিত করতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। মানে বিচারিক আদালত আপনারা যে দণ্ডই দেখ না কেন, মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, 14 বছর কারাদণ্ড হোক, বা যে দণ্ডই দেখ না কেন, আপনি আপিল করার পরে আপিল আদালতে এই দণ্ড স্থগিত চেয়ে কি চাইতে পারেন? জামিন চাইতে পারেন, এবং আপিল আদালত যদি মানে ইচ্ছা করে, তার যদি মনোপুত হয়, সে আপনাকে জামিন দিতে পারে 426-এর 1 ধারায়। বুঝছেন? তো এখানে কি বলছে যে মৃত্যুদণ্ডের মামলায় মৃত্যুদণ্ড দিলে জামিন হবে না, যাবজ্জীবন কারাদণ্ড দিলে জামিন হবে না বলছে? তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডেও জামিন চাওয়ার অধিকার আপনার আছে। কত ধারায়? 426 ধারায়। আচ্ছা, এরপরে দেখেন, এই যে 426-এর 1 ধারায় যে জামিনটা দিচ্ছে, এই জামিনটা কে দিচ্ছে? আপিল আদালত। তারপরেটা দেখেন, গোল দিবেন বিচারিক আদালত, গোল দেন বিচারিক আদালত কর্তৃক
কোন ব্যক্তি গোল দিবেন অনধিক 1 বছরের কারাদণ্ড দিলে, গোল দিবেন অনধিক 1 বছর, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকলে এবং আন্ডারলাইন করেন বিচারিক আদালত তাহলে কাউকে কারাদণ্ড দিচ্ছে কত বছর? সর্বোচ্চ 1 বছর। এবং ওই দণ্ডাদেশের বিরুদ্ধে যদি কি থাকে? আপিলের বিধান থাকে এবং বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আন্ডারলাইন করেন আপিল দায়ের করতে পারে, বিচারিক আদালত মনে করতেছে যে ওই আদালত আপিল দায়ের করতে পারে, তাহলে বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে। এটা কিন্তু আপিল আদালত দিচ্ছেন না। যখন কাউকে বিচারিক আদালত বিচার শেষে যদি কাউকে কারাদণ্ড দেয় সর্বোচ্চ 1 বছর, ধরেন অনেক ক্ষেত্রে একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোনো আসামির 6 মাস কারাদণ্ড দিছে বা অন্য কোনো মামলায় 5 মাস কারাদণ্ড দিছে, তো সেই ক্ষেত্রে যেদিন রায় ঘোষণা করলো, রায় ঘোষণার সাথে সাথে ওই মুহূর্তেই আপনি জামিন চাইতে পারেন 426-এর 2 ক। 426-এর 2 ক কিসের শর্তে? যে আমি আপিল করতে চাই, আমাকে আপিলের শর্তে জামিন দেওয়া হোক। আদালত আপনাকে জামিন দিতে পারে, যদি দেয় তাহলে এই জামিনের মানে কার্যকাল কতদিন? 1 মাস। কেন? যতদিন আমি আপিল না করতেছি, যখন আমি আপিল দায়ের করলাম তখন আপিল আদালত থেকে কিন্তু আবার আমার জামিন চাইতে হবে, যে 426-এর 1। আপিলের শর্তে জামিন, যে আমি আপিল করব, আপিল করার আগ পর্যন্ত আমার জামিন দেওয়া হোক। আর আবার আমি যখন আপিল করছি তাহলে তো আমার এই জামিনের সময় কি শেষ, তাহলে আপিল আদালতে আবার আমার জামিন চাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, শান্তিটা বুঝতেছেন না বোধহয়, যে খুব সহজ জিনিস। এভাবে চিন্তা করেন যে আসামিরে সর্বোচ্চ কত দিনের কারাদণ্ড দিলে আপিল আদালতে জামিন চাওয়া না চেয়ে বিচারিক আদালতেও জামিন চাওয়া যায়? সর্বোচ্চ কত? 1 বছর। এই 1 বছরে যে আমি কারাদণ্ড দিলে যে জামিন চাচ্ছি কিসের শর্তে? আপিলের শর্তে। বুঝছেন? যদি তারা 2 বছর দিত তাহলে আমি সরাসরি এই যে বিচারিক আদালতে চাইতে পারতাম না, আমার চাওয়া লাগতো কোথায়? মানে 2 বছর, 1 বছরের 1 দিন বেশি দিলে আপনি সাথে সাথে কারাগারে যাচ্ছেন, ওই মুহূর্তে আর আপনার জামিনের কোনো বিধান নাই। জামিন যদি পানও কোথায় যে পাইতে হবে? আপিল আদালতে। কিন্তু যদি 1 বছর সর্বোচ্চ দেয়, মানে 1 দিন থেকে শুরু করে 1 বছর, তাহলে আমি বিচারের আদালত থেকেও জামিন পেতে পারি। বুঝছেন? কিসের শর্তে? আপিলের শর্তে। এই প্রবাস কি বলছে বলেন? হুম কোথায়? হুম যদি 1 বছরের বেশি, 1 দিন বেশি দেয়, তাহলে জামিন চাইতে পারবে না। তাহলে 1 বছরের 1 দিন বেশি দিলে জামিন চাইতে হবে আপিল আদালতে, এই বিচারিক আদালতে চাওয়া যাবে না। বুঝছেন? আর যদি বলে এই যে 426(2) কত বিচারিক আদালতে জামিনটা চাইলেন, এই জামিনটা বহাল থাকবে কতদিন? এখন আপনি যদি বলেন স্যার যদি আমি জীবনে আপিল না করি, না তা তো হবে না। আপনার আপিলের তো তামাদি মেয়াদ আমরা পড়ছি না? হ্যাঁ, ওটা তো ধরেন সে যদি বলে নাও দেয়, উদাহরণস্বরূপ ধরলাম যে বলে দেয় নাই, তাহলে ওই আপিলের যে সময় আছে ওই সময় ধরে নিতে হবে। দেখেন, হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে গোল দিবেন অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময় উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। বুঝে গেছেন না? কিছুই বোঝেন নাই? জি। আচ্ছা, এটা হলো আগে আমরা আলোচনা শুনেন, তারপরে আমরা পড়লে বুঝবো। বিষয়টা হলো যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ আছে? 2টা বিভাগ। সবার উপর হচ্ছে আপিল বিভাগ, তারপরে কি? হাইকোর্ট বিভাগ। বুঝছেন তো? এখন গতকাল আমরা বিস্তারিত আপিল, কোন আপিল কার কাছে হবে বিস্তারিত পড়ছি। ধরেন আমরা দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল করছি, সর্বোচ্চ যায় হাইকোর্টে। খালাসের বিরুদ্ধে আপিল করছি, সর্বোচ্চ যায় হাইকোর্টে। বা অন্যান্য ক্ষেত্রে আপিল করছি, সর্বোচ্চ যায় কোথায়? হাইকোর্টে। তাহলে আপিল বিভাগে আপিলের কোন নিয়ম আমাদের ফৌজদারি কার্যবিধিতে নাই। তবে
বাস্তবে যেটা হয় আর কি, বাংলাদেশ সংবিধান অনুসারে যে হাইকোর্ট বিভাগ যদি কোনো দণ্ড দেয় বা হাইকোর্ট বিভাগ যে রায় দেখ না কেন, হাইকোর্ট বিভাগের চেয়ে উচ্চ আদালত কোনটা? আপিল আদালত, আপিল বিভাগ, আপিল বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে কোথায়? আপিল বিভাগে। এই আপিল বিভাগে যে আপিলটা করে, এই আপিলটাকে বলে লিভ টু আপিল। লিভ টু শব্দের অর্থ হলো অনুমতি। কি বলেন? অনুমতি। মানে আপনি ইচ্ছা করলে হাইকোর্ট বিভাগের যে কোনো আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন না। আগে ওই বিষয়ে আপনার আপিল বিভাগ থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এটাকে বলে লিভ টু আপিল। এটুকু বুঝছেন? তাহলে লিভ টু শব্দের অর্থ কি? অনুমতি সাপেক্ষে। লিভ টু আপিল আপাতত আমরা যতটুকু বুঝলাম, কোথায় করতে হয়? আপিল বিভাগে। কার আদেশের বিরুদ্ধে? হাইকোর্টের আদেশের বিরুদ্ধে। এইটুকু বুঝছেন না? এখন দেখেন, আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ধরেন একজন আসামিকে যুগ্ম দায়রা জজ বিচার শেষে তার 6 বছরের কারাদণ্ড দিছে। বলেন তো এই যুগ্ম দায়রা জজে সে কি আপিলের শর্তে জামিন পাবে? কেন পাবে না বলেন? কারণ সাজা কত? 6 বছর। সাজা কত? 6 বছর। তাহলে ও তো সাথে সাথে কি গেল? কারাগারে চলে যাবে। এখন এই 6 বছরের বিরুদ্ধে ও আপিল করবে কোথায়? হাইকোর্টে। কত ধারায় বলেন? কালকে পড়াইছি 408। 5 বছর পর্যন্ত দিলে আপিল করতাম দায়রা জজের কাছে, আর 5 বছর বেশি দিলে কোথায়? হাইকোর্টে। এখন আমি হাইকোর্টে 408 ধারায় ধরেন আপিল করলাম, করার পরে আসামি আপিল চলমান থাকা অবস্থায় জামিন চাইতে পারে যে আমার জামিন দেওয়া হোক, যতদিন আমার দণ্ড চলমান আছে, যতদিন আমার আপিল চলমান আছে আমার দণ্ড স্থগিত করে জামিন দেওয়া হোক। কত ধারায়? এই 426। তারা কি জামিন দিতে পারে কিনা বলেন? পারে। বুঝছেন? এখন ধরেন হাইকোর্টে আপিল, আপিল আদালত আপনার জামিন দিছে, বহুত দিন মামলা চলছে, 5 বছর চলার পর আপিলে ওই 6 বছরই বহাল রাখছে। মানে বিচারিক আদালত 6 বছর দিছিল, আর হাইকোর্ট বিভাগ আপিল আদালত হিসেবে কি আছে? 6 বছর বহাল আছে। এখন আপিল আদালত যদি 6 বছর বহাল রাখে, তাহলে এই বহাল রাখার সাথে সাথে আমি কোথায় চলে যাব? কারাগারে চলে যাব। বুঝছেন? কারাগারে তো আমি চলে গেছি। এখন আমার সর্বশেষ প্রতিকার কি? হাইকোর্ট বিভাগ রিভিশন না, ওকে কথা শুনেন। রিভিশন তো কেমনে করবেন? হাইকোর্ট বিভাগ আমার সাজা দিছে, রিভিশন করতে হাইকোর্টের কাছে। আর আমি তো ওই জায়গার রিভিশন, হাইকোর্টই যদি সাজা দেয় হাইকোর্টের কাছে তো রিভিশন করা যাবে না। এই ক্ষেত্রে আমার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বশেষ প্রতিকার হলো আপিল বিভাগে আপিল। কি বলেন? আপিল বিভাগে আপিল। আপিল বিভাগে আপিল রে ইংরেজিতে কি বলে? আপিল বা অনুমতি সাপেক্ষে আপিল। এখন শুনেন যে উনি তো কারাগারে চলে গেল। এখন লিভ টু আপিল মানে কি? ওনারা কি আপিল করার সাথে সাথে শুনবে? আগে তো ওনারা কি দিবে? অনুমতি দিবে। তখন উনি বলবে যে আমি অমুক মামলায় ছিলাম, এই মামলায় এই কারাদণ্ড ছিল, আপিল আদালত থেকে জামিন পাইছিলাম, আপিল আদালত আমার বহাল রাখছে, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, আমার লিভ টু আপিল করার অনুমতি দেওয়া হোক। তারা লিভ টু আপিল অনুমতি দিচ্ছে, মানে অনুমতি দেওয়া মানে হলো তার আপিল শোনা হবে। তার লিভ টু আপিলের অনুমতি যখন পেল, তখন সাথে সাথে সে তো অলরেডি কোথায় আছে? কারাগারে আছে। সে হাইকোর্ট বিভাগে এসে অবগত করবে যে আমারে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত আমার লিভ টু আপিল চলবে, ততদিন পর্যন্ত আবার আমার কি দেওয়া হোক? জামিনে মুক্তি দেওয়া হোক। এই জামিনটা দিবে কে? হাইকোর্ট বিভাগ। বুঝছেন? এই জামিনটা দিবে হাইকোর্ট বিভাগ। এবার পড়ি দেখেন, এবার পড়ি দেখেন। না, দ্বিতীয় আপিল হলো না এই কারণে যে ফৌজদারি কার্যবিধিতে যে আপিলের যে বিধিবিধান আছে সব কিছু আছে হাইকোর্ট পর্যন্ত। আর এই যে আমি আপিল বিভাগে যে আপিল, এই আপিল বিভাগে আপিলের কথা ফৌজদারি কার্যবিধিতে নাই। এটা আছে বাংলাদেশ সংবিধানে বা ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারে আছে। দেখেন, হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে, হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে, যে দেখেন দণ্ডিত ব্যক্তি, আমি যে উদাহরণ দিয়েছিলাম, কয় বছর দণ্ড পাইছে? 6 বছরের। আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে। দেখছেন, হাইকোর্ট বিভাগ স্যাটিসফাইড হয়েছে যে দণ্ডিত ব্যক্তিরে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিলের অনুমতি দেওয়া হয়েছে। তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়ে, আপিল চলতেছে কোথায়? আপিল বিভাগে। হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময় উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে
এই মুক্তিটা কে দিচ্ছে? আপিল বিভাগ না, কে দিচ্ছে? হাইকোর্ট বিভাগ। কেন দিচ্ছে? কারণ তার আপিল চলতেছে কোথায়? আপিল বিভাগে। এবার বুঝতেন? কে বোঝেন নাই বলেন দি? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিলের শর্তে জামিন বা আপিল আদালতে জামিন বা দণ্ড স্থগিত করার ক্ষমতা আপিল আদালতের, সবকিছু আছে কত ধারায়? 126 ধারায়। আর লিভ টু আপিল, লিভ টু শব্দের অর্থ কি? অনুমতি। চলে আসি আমরা 427 ধারা, গ্রেফতার করতে ওয়ারেন্ট জারির ক্ষমতা। ওয়ারেন্ট শব্দটা বলতেন, এখানে এইভাবে প্রশ্ন আসে যে আপিল আদালত কখন ওয়ারেন্ট জারি করতে পারে? আপিল আদালত কখন ওয়ারেন্ট জারি করতে পারে? আচ্ছা, একটা জিনিস এবার চিন্তা করেন, আমরা এটা পড়ার আগেই বের করে দিই যে আপিল আদালত কখন ওয়ারেন্ট জারি করতে পারে। যখন দণ্ড দিতে, তখন তো আসামি অলরেডি কারাগারে আছে, সো দণ্ডাদেশের ক্ষেত্রে ওয়ারেন্ট জারির দরকার নাই। দণ্ডাদেশের ওয়ারেন্টটা তো ওই যে আদালত দণ্ড দিছে সেই জারি করতেছে, আপিল আদালতের আর দরকার নাই। কিন্তু যখন খালাস দিছে তখন আসামি তো বাইরে, তখন খালাসের বিরুদ্ধে যদি বাড়ি পক্ষ আপিল করে, তাহলে তারে ধরার জন্য আপিল আদালত কি করবে? ওয়ারেন্ট জারি করতে পারে। তাহলে বোঝা গেল যে খালাসের ক্ষেত্রে আপিল আদালত কি করতে পারে? ওয়ারেন্ট জারি করতে পারে। যে আপিলটা করছে খালাসের আপিল, সে তো অলরেডি ছাড়া অবস্থায় আছে। এখন আপিল আদালত যদি মনে করে ও খালাস পাবে না, ওরে ধরে আনা দরকার, তাহলে কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে। তাহলে কোন ধরনের মানে আপিলের ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করতে পারে? কোন ধরনের? খালাস। একটা হলো খালাস, একটা হলো দণ্ড বৃদ্ধি। দণ্ড বৃদ্ধি মানে একজন চোর ধরেন 2 মাস জেল খাইতে বের হয়ে গেছে, এখন বাদী যায় আবেদন করছে যে ওর তো চোর, ওর 2 বছর 2 মাস না, ওর সাজা উচিত 2 বছর, কিন্তু অলরেডি তো সে কোথায় আছে? সাজা খেটে বের হয়ে গেছে। তারে ধরে আনার জন্য কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে। তাহলে দুইটা ক্ষেত্রে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে, একটা হলো খালাস আর একটা হলো দণ্ড বৃদ্ধি। খালাস আর দণ্ড বৃদ্ধি। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 417 ধারায় খালাসের বিরুদ্ধে এবং 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে গোল দিবেন। এটা গোল দিবেন। খালাস আর একটা কি? অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা অন্য কোন আপিল আদালত আসামিকে গ্রেফতারের জন্য গোল দিবেন, ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আসবে যে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে কত ধারায়? কোন কোন আপিলের ক্ষেত্রে? খালাস আর দণ্ড বৃদ্ধি। গ্রেফতার করে, দেখেন গ্রেফতার করে যে আদালতে হাজির করা হয়, উক্ত আদালত আসামিকে কারাগারে পাঠাতে পারে বা জামিনে কি গ্রেফতারের করার পরে যে আদালতে হাজির হবে, আদালত ইচ্ছা করলে তারা কারাগারে পাঠাতে পারে অথবা জামিনে মুক্তি দিতে পারে। তাহলে জামিন অ্যাকচুয়ালি আপিল আদালতের জামিন অ্যাকচুয়ালি দুইটা ধারায় আছে, 426 আর 427। ওয়ারেন্ট জারি করে যদি গ্রেফতার করে তাহলে জামিন হচ্ছে কত? 427। আর যদি আগে থেকেই অলরেডি সে কারাগারে থাকে তাহলে জামিন চাইতে হবে কত? 426। তারপরে চলে আসেন ধারা 428, আপিল আদালত কর্তৃক, আন্ডারলাইন করেন, অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। আচ্ছা, সাক্ষ্য গ্রহণ করা কার দায়িত্ব বলেন তো? বিচারিক আদালতের। আপিল আদালত তো সাক্ষ্য গ্রহণ করবে না। আপিল আদালত দেখবে যে ঘটনাগত ভুল আছে কিনা, আইনগত ভুল আছে কিনা, তার সাক্ষ্য গ্রহণ করা তো তার দায়িত্ব না। এখন যদি আপিল আদালত মনে করে যে না, তার ঠিকঠাক ভাবে বিচার ওই জায়গা হয় নাই, অমুক অমুক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল কিন্তু বিচারিক আদালত সেটা ইগনোর করছে, করে নাই, তাহলে সেই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ করতে পারে। কত ধারায়? 428 ধারা। এই দেখেন 428 ধারার অধীন আপিল আদালত গোল দিবেন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা বিচারকারী আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিতে পারে। তাহলে আপিল আদালত নিজে স্বয়ং সাক্ষ্য গ্রহণ করতে পারে অথবা বিচারিক আদালতের নির্দেশ দিতে পারে যে আপনি এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কতগুলা, দেখেন যে আপিল আদালত অধিকতর সাক্ষ্য গ্রহণ করে কত ধারায়? 428 ধারায়। আপিল আদালত স্বয়ং পারে অথবা কি বিচারিক আদালতের নির্দেশ দিতে পারে। এখানে একটু স্টার দিয়ে লেখেন, এই সাক্ষ্য গ্রহণ অনুসন্ধান হিসেবে গণ্য হবে। এই সাক্ষ্য গ্রহণ অনুসন্ধান হিসেবে গণ্য হবে।
এই যে সাক্ষ্য গ্রহণ করলো, এটা নর্মালি সাক্ষ্য গ্রহণ হয় একটা মামলার বিচারিক পর্যায়ে, জানেন তো। চার্জ গঠনের পরেই তো মামলার কি শুরু হয়, বিচার শুরু হয়। তাহলে সাক্ষ্য গ্রহণ করে কোন পর্যায়ে, বিচারিক পর্যায়ে। কিন্তু এই যে সাক্ষ্য গ্রহণ করলো ভাই, এটা আপিল আদালত যে সাক্ষ্য গ্রহণ করলো, এটা বিচার বলে না, এটা বলে ইনকোয়ারি বা অনুসন্ধান। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল আদালত যদি সাক্ষ্য গ্রহণ করে এটা কি হিসেবে গণ্য হবে, বিচার, তদন্ত, অনুসন্ধান, উপরে সবগুলো কোনটা, অনুসন্ধান। জেনে রাখা বলো, দেখেন তাহলে আমরা কি কি বললাম, দেখেন আজকে আমরা কি কি পড়ছি। আপিল মানে প্রথমে পড়ছি 412, দোষ স্বীকারের ক্ষেত্রে মানে গিলটি প্লিডের ক্ষেত্রে আপিল হয় না, তবে দণ্ড বেশি বা কমের ক্ষেত্রে যৌক্তিক এক্সটেন্ট অর লিগ্যালিটি এই ক্ষেত্রে হয়। তারপরে তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল হয় না 413, দায়রা আদালত অনধিক 1 মাস, দায়রা আদালত সিজেএম এমএম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত এটা যদি অনধিক 5000, আর যে ক্ষেত্রে অর্থদণ্ড দিছে, অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড দেয়, এই সকল ক্ষেত্রে আপিল হয় না। সবকিছু আছে 413। সামারি ট্রায়ালে যদি 5000 টাকা পর্যন্ত জরিমানা করে আপিল হয় না 414, মনে আছে। এরপরে আমরা যেটা পড়ছি 419, আপিল দায়ের করতে হবে পিটিশন আকারে, মনে আছে। জেল আপিল আছে 420, আপিল সরাসরি খারিজ 421, আপিলের নোটিশ আছে 422, আপিল আদালতের ক্ষমতা 423, আপিল আদালত যা খুশি তাই করতে পারে। মাঝে 424 আর 425 পড়ি নাই। আপিল আদালত জামিন দিতে পারে কত, 426, ওয়ারেন্ট ইস্যু করে জামিন দিতে পারে 427, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে কত, 428। বুঝছেন? আচ্ছা, 424 আর 25 পড়ি নাই, এই দুইটা ধারা জানার ইচ্ছা আছে কার কার? যার যার জানার ইচ্ছা আছে তারা তারা বাসায় যায় জেনে নিন। 424-25 আমিও কি আছে আমি জানি না, আর আমার জানার দরকারও নাই। আর যদি আপনার পরীক্ষায় 424-25 থেকে আসে, যেহেতু আমি আশপাশের সব জানি, কোনটা 424-25 এটা আমি কি করতে পারবো, শনাক্ত করতে পারবো। বুঝতে পারছেন? 3-4 বছর 1-1.5 বছর আগে বা 2 বছর আগে একজন আমার একজন স্টুডেন্ট উনি এসে জিজ্ঞেস করছে, স্যার 424-25 ধারায় কি আছে আমি তো বুঝতেছি না, আমার একটু বুঝাই দেন। তখন ওনারে বলতেছি, দেখেন 424-25 ধারায় কি আছে আমি জীবনে পড়িও নেই, আর আমার বোঝার ইচ্ছাও নাই। তো আমি যেহেতু বুঝি না, আপনারে বোঝাবো কিভাবে, আপনি নিজ দায়িত্বে ওইটা বুঝে নেন। তো তার লিখিত পরীক্ষা মোটামুটি 3 বার দেওয়া লাগছে আর কি। তো বিষয় হলো কোন জিনিসে বেশি বুঝতে যাবেন না, বুঝছেন। আপনার 565 ধারা তো মনে রাখার দরকার নাই, যতটুকু আমাদের মনোযোগ যতটুকু লাগে ততটুকু পড়লেই হবে। আর যখন বেশি খেতে যাবেন তখন বদহজম হয়ে যাবে। আচ্ছা, জেনে রাখা বলতে আসি। আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাবাসে বা দ্বীপান্তরে দণ্ডিত হয়, মানে যখন তারে একবারে শেষে গিয়ে দণ্ড বহাল লাগছে বা দণ্ড দিছে, তখন যে সময়ের জন্য সে জামিনে মুক্ত ছিল, দণ্ডের মেয়াদ হিসাবে সময় উক্ত সময় বাদ দিতে হবে। মানে বাদ দিতে হবে মানে হলো, বিষয়টা হচ্ছে এরকম, সহজে বুঝেন। আমরা 35 কতে কি করছিলাম, কাউরে যদি 6 মাস দণ্ড দেয়, মামলা চলাকালীন সময় 2 মাস সে খাটছে, তাহলে আর ভোগ করবে কতদিন, 4 মাস। এটা তো 35 কয়, বুঝছেন। এখন একজনের 6 মাস কারাদণ্ড দিছে, তারে 2 মাস ভোগ করছে, আর আর ভোগ করবে কতদিন, 4 মাস। এখন সে আপিল করছে, আপিলের শর্তে সে জামিনে মুক্তি পাইছে। আপিলটা চলছে ধরেন 2 বছর, 2 বছর পরে গিয়ে তার 6 মাস কারাদণ্ডই বহাল আছে, তাহলে তার আর খাটা লাগবে কতদিন, 4 মাস। আর এই যে সময়টা গেছে, এই সময়টা কিন্তু কাউন্ট হবে না। এমন যদি বলে যে আপিলে তবে 2 বছর মুক্ত ছিলাম তাই 4 মাস আর খাটবো না, তা হবে না। তুমি যে সময়টা গেছো এটা এটা বাদ যাবে না, মানে বাদ যাবে বলতে ওই সেন্সে বাদ যাবে যে কারাদণ্ড থেকে বাদ যাবে না, কারাদণ্ড থেকে বাদ যাবে মানে ওই আপিলে যে মুক্ত ছিল সেটা মুক্তই, তোমার খাটা লাগবে কতদিন, আপনার খাটা লাগবে কতদিন, ওই 4 মাস। আপিলে যদি 10 বছরও মুক্ত থাকেন কোনো কিছু যায় আসে না, খাটা লাগবে কত, 4 মাস। এই কথাই বলছে 426-3। তাহলে 35 কত বলছে যে মামলা চলাকালীন সময়ে যতদিন জেল খাটছেন মূল সাজা থেকে সেটা বাদ যাবে, এটা হলো 35 ক।
আর আপিলে মুক্ত হওয়ার পরে যতদিনই মুক্ত থাকেন না কেন এতে কিছু যায় আসে না, মূল যে দণ্ড দিবে সেটা খাটাই লাগবে। এটাই হলো কত 426-এর 3। তো ভাষাটা একটু জটিল করে লেখা, আপনার কাছে একটু অদ্ভুত লাগবে। যেমন দেখেন যে আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাবাসে বা দ্বীপান্তর কারাদণ্ডে দণ্ডিত হয় তখন যে সময়ের জন্য সে জামিনে মুক্ত ছিল দণ্ডের মেয়াদ হিসাবে সময় উক্ত সময় বাদ দিতে হবে। এখানে বাদ দিতে হবে মানে ওই 4 মাস থেকে যে 2 বছর বাদ দিবেন বা 4 মাস থেকে যে 1 বছর বাদ দিবেন সেটা না। বাদ দিতে বলতে বোঝাচ্ছে যে ওই 4 মাসের ক্ষেত্রে এই 2 বছর কাউন্ট করা হবে না, আপনার ওই 4 মাসই কাটা লাগবে। বুঝেন নাই বোধহয়? কে বুঝছেন? নির্মল সোনা ব্যাখ্যা দেন দি। স্যার 426-এর 3 দ্বারা বলছে কি হ্যাঁ কোনো আসামিরে 5 মাস দণ্ডিত করা হলো, হ্যাঁ এখন ওই আসামি আপিল করে জামিনে মুক্ত হলো, হ্যাঁ এখন ওই আপিলে দিয়ে ওরে ওই যে 6 মাসই বহাল রাখছে, হ্যাঁ এখন ধরেন এই আপিলটা তুমি 5 বছর চলছে, হুম এখন 5 বছর পরে যে বহাল রাখলো হুম। পুনরায় যে 4 মাস তার বাদ রাখলো ওই 4 মাস পুনরায় ফেরত রাখলো। এই কথাটাই বলছে 426-3। হয়তো মানে মানে পরবর্তীতে আপনার প্রথমে একটু বলা উচিত ছিল যে মামলা চলাকালীন সময় অলরেডি সে 2 মাস কাটছে, 2 মাস কাটছে যেহেতু 35 ক অনুসারে ওই 2 মাস বাদ যাবে। আর আপিলে যে মুক্ত হলো 5 বছর আপিল চললো কোনো সমস্যা নাই, নাই ওর সাজা যদি 6 মাস বহাল থাকে তাহলে 2 মাস তো অলরেডি কাটছে, আর কাটা লাগবে কত 4 মাস। হ্যাঁ কিন্তু এই যে ও যদি বলে যে আমি তো এই যে 5 বছর মুক্ত ছিলাম, মুক্ত থাকলে তো কাজ হবে না। কোনো কাজ হবে না। এটাই বলছে 426-এর 3। তো বিগত বছর একটা প্রশ্ন দেখেন, বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে, বিচারিক আদালত বলছে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় কতদিন? 1 বছর। দ্য পেনাল কোড 1860-এর 323 ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক কে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। 323-এ 1 বছর দিয়েছে বিনাশ্রম। উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। কত দায় বলেন? 426। জি। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। তারপর দেখেন আমরা দুই একটা পড়ি। এটা 2 নম্বরটা পড়ি যে আপিল আদালত সংক্ষিপ্তভাবে আপিল খারিজ, সরাসরি খারিজ আর সংক্ষিপ্ত খারিজ একই। কত ধারায়? 421। আর খারিজ আছে কয়টা ধারায়? এই যে দেখেন 426 কেন 421 সাথে সেই যে দেখেন আপিল আদালত ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় আপিল সংক্ষিপ্তভাবে খারিজ ডিসমিস দ্য আপিল সামারিলি এন্ড ড্যাশ ধারায় আপিল খারিজ ডিসমিস দ্য আপিল করতে পারে। কত কত ধারায়? 421 আর 423। 4 নম্বর প্রশ্নটা ভিভিআই আপনাদের সাথে সিরিয়াল মেলে কিনা। 421 ধারায় আপিল খারিজের আদেশ দেওয়ার ক্ষেত্রে মামলার নথি তলব করা আদালতের জন্য বিবেচনামূলক, এটা ভিভিআই। মানে আপিল খারিজ করতেছি কিন্তু ওই আপিলের নথিপত্র তো আছে নিম্ন আদালতে, তাহলে ওই নথিপত্র আনবো কি আনবো না এটা আপিল আদালতের বিষয়। উনি আনতেও পারে নাও পারে, উনি না আইনেও খারিজ করলে এটা বেআইনি হবে না। বুঝতে পেরেছেন? বাদ বাকি যা আছে সব ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। 11 নম্বর প্রশ্ন সিরিয়াল একটু হেরফের হতে পারে। দেখেন যখন একই বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয়, মানে 5 জন আসামির দণ্ড দিছে, তাদের মধ্যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? দণ্ডিত ব্যক্তিদের সকলে আপিল করতে পারে বা দণ্ডিত ব্যক্তিদের যে কোনো একজন আপিল করতে পারে। ব্যাখ্যাটা পড়ি তারপরে আমি বোঝাবো। দেখেন যখন একই বিচারে মানে একটা বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয় তখন তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয়, তখন তাদের সকলের বা তাদের মধ্যে কোনো একজনের আপিল দায়ের করার অধিকার আছে। অর্থাৎ দণ্ডিত সকলের পক্ষে একজনের আপিল করার অধিকার 415 ক ধারায় দেওয়া হয়েছে। 5 জনের ফাঁসি দিছে, 5 জন ইন্ডিভিজুয়ালি আপিল করতে পারে প্রত্যেকে, অথবা 5 জনের পক্ষে কি একজন আপিল করতে পারে। এটা হলো 415 ক। 10 জনরে কারাদণ্ড দিলে 10 জন আপিল করতে পারে বা সকলের পক্ষে একজনও আপিল করতে পারে। কত ধারা? 415 ক। আমরা নামাজের বিরতি, নামাজ শেষে 431 ধারা পড়বো এবং সেই সাথে সাথে রিভিশন শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে আমরা শুরু করে। দেখেন আপিল বাতিল করুন।
আপিল বাতিলকরণ, এটাকে ইংরেজিতে বলে অ্যাবেটমেন্ট অফ অ্যাপিল। এটা আছে 431 ধারায়। তো অ্যাবেটমেন্ট এই শব্দটা আমরা দণ্ডবিধিতে গিয়ে পাবো, বাট ওই দণ্ডবিধির ওই যে অ্যাবেটমেন্ট, ওটার স্পেলিং হচ্ছে ABETMENT। ABETMENT। এই অ্যাবেটমেন্ট মানে হলো প্ররোচনা। আর ফৌজদারি কার্যবিধি 431 ধারায় যে অ্যাবেটমেন্ট আছে এটা হলো বাতিল। অ্যাবেটমেন্ট অফ আপিলস মানে একটা আপিল কখন বাতিল হয়। শুনেন, আপিল তো কখনো দণ্ডাদেশের ক্ষেত্রে আসামি করে, দণ্ডবৃদ্ধির ক্ষেত্রে বাদী বা রাষ্ট্র করে, খালাসের ক্ষেত্রে বাদী বা রাষ্ট্র করে, তারপর 89 ধারার ক্ষেত্রেও আসামি করে, 118 ধারার ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলিকা যার বিরুদ্ধে দিছে সে করে নাকি, 144 যার বিরুদ্ধে গেল সে করে। এখন আপিল বাতিলের যে বিধান, মনে রাখবেন আপিল যেই করুক না কেন, আপিল যেই করুক না কেন, যদি আসামি মারা যায় তাহলে আপিল বাতিল। এখন আপিলকারী আসামিও হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু আমি দেখবো মারা গেছে কে মারা গেলে আসামি মারা গেলে আপিল বাতিল। ধরেন খালাসের বিরুদ্ধে আপিল করছে কে, বাদী। এখন বাদী মারা গেলে আপিল বাতিল হবে না, আপিল কি চলবে। কিন্তু যদি বলে খালাসের ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যদি আসামি মারা যায়, অভিযুক্ত মারা যায়, তাহলে আপিল কি বলেন, বাতিল। বুঝতে পারছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, তাহলে যেই আপিল করুক না কেন, যদি বলে যে খালাসের ক্ষেত্রে আপিলের মানে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যদি আপিলকারী মারা যায়, তাহলে কি আপিল বাতিল হবে কিনা। খালাসের বিরুদ্ধে আপিল করে কে, বাদী বা পিপি, তাহলে উনি মারা গেলে বাতিল হবে না। দণ্ডবৃদ্ধির আপিলের ক্ষেত্রে যদি আপিলকারী মারা যায়, বাতিল হবে হবে না। কিন্তু যদি দণ্ডাদেশের আপিলের ক্ষেত্রে আপিলকারী মারা যায়, দণ্ডাদেশের আপিল কে করে, আসামি করে। তাহলে দণ্ডাদেশের আপিলের ক্ষেত্রে যদি আসামি মারা যায়, তাহলে আপিল কি হবে, বাতিল। বুঝতে পারছেন? তাহলে আমার দেখতে হবে যে আপিল যেই দায়ের করুক না কেন, দেখতে হবে মারা গেছে কে। আপিলকারী মারা গেলে হবে না, দেখতে হবে যে ওই জায়গায় আপিলকারীটা কে। যদি আসামি হয় বা আসামি আপিলকারী হোক বা না হোক, আসামি যদি আপিলের প্রতিপক্ষ হয়, সেক্ষেত্রেও আপিল কি বলেন, বাতিল। এই জায়গায় একটা কথা আপনাদের বলা হয় নাই, সেটা হলো মূল মামলায়, এটা শিখে রাখবেন, মূল মামলায় ফৌজদারি মামলায় যদি কোর্টে করে, তাহলে বলে নালিশকারী বনাম আসামি নাকি, যে নির্মল বনাম বিমল বিশ্বাস, এটা হলো সিআর মামলা। কিন্তু যদি জিয়ার মামলা হতো, তাহলে বলে রাষ্ট্র বনাম অমুক। জিয়ার মামলা হলে কি, রাষ্ট্র বনাম লুৎফর রহমান বিশ্বাস গং, মানে লুৎফর রহমান বিশ্বাসের সাথে আরো কয়েকজন আছে। বুঝতে পারছেন? তাহলে মামলার নাম দেখে বোঝা যায় যে এটা কি জিয়ার নাকি সিয়ার। একইভাবে সংবাদদাতা কখনো সিয়ার মামলায় হয় না, সংবাদদাতা কোন মামলায়, সংবাদদাতা হয় জিয়ার মামলায়। আপিল যে করে, ফৌজদারি আপিল যে করে, তাকে বলে আপিলকারী বা অ্যাপিলেন্ট। আর যার বিরুদ্ধে আপিল করে তাকে বলে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। বুঝেন? এটা মনে রাখতে হবে। আপিল যে করে তাকে কি বলে, আপিলকারী। আর যার বিরুদ্ধে আপিল করে তাকে কি বলে, রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। আপনারা যখন আপিলের মেমো দেখবেন, সিনিয়ররা আপিল করে ধরে দেখবেন যে ওই জায়গায় লেখা আছে যে আপিলকারী, আর ওই জায়গায় লেখা আছে প্রতিবাদী। প্রতিবাদীর ইংরেজি কি, রেসপন্ডেন্ট। এখন প্রতিবাদী মানে এই না যে সে অন্যায় প্রতিবাদ করে, এই প্রতিবাদী মানে হলো রেসপন্ডেন্টের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতিবাদী। তাহলে এই জায়গা আপিলকারী প্রতিবাদী কে মারা গেছে, এটা আমি আগে দেখবো যে আসামি আছে নাকি। যদি আসামি আছে তাহলে আপিল বাতিল। তবে আসামি মারা গেলে একটা ক্ষেত্রে আপিল বাতিল হয় না, সেই ক্ষেত্রটা হলো জরিমানা। ধরেন আপিল করছিল, আসামি মারা গেছে, এখন আপিলটা ছিল যাবজ্জীবন কারাদণ্ড প্লাস 1 লাখ টাকা জরিমানা। এখন আমরা জানি আসামি মারা গেলে তো আপিল বাতিল, কিন্তু এই জায়গায় ওই যে এই জায়গা আপিলের ওই অংশটুকু বাতিল হবে, কারাদণ্ডটুকু বাতিল, বাট জরিমানার যে আপিল এতটুকু কি চলবে। তাহলে আমার দুইটা কথা মনে রাখতে হবে, যে আসামি মারা গেলেই আপিল বাতিল, বাট একটা ক্ষেত্রে আসামি মারা গেলেও বাতিল হবে না, সেই ক্ষেত্রটা কি বলেন, অর্থদণ্ড নাকি। আচ্ছা, তো তাহলে ফৌজদারি কার্যবিধি 431 ধারা আপিল বাতিলের বিধান আলোচনা করা হয়েছে। দেখেন 431 ধারায় বলা হয়েছে, 417 বা 417 ক, এটা বলতেন 417 আর 417 কি বলেন, 417-তে কি আপিল আছে মনে করেন। 417-তে আছে খালাসের বিরুদ্ধে আপিল, 417 ক তে আছে দণ্ডবৃদ্ধির আপিল। ধারার অধীন প্রত্যেকটি আপিল গোল দিবেন অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে। কার মৃত্যুতে,
অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্তভাবে কি হবে? বাতিল হবে। এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপিল গোল দিবেন অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্ত বাতিল হবে। তো এই জায়গার কথাবার্তাগুলো সবসময় একটু পেছানো, সবসময় একটু ভেজাল ভেজাল লাগে। মূল কথা হলো যে আসামি মারা গেলে আপিল বাতিল, আসামি মারা গেলে একটা ক্ষেত্রে বাতিল হবে না, সেটা কি? অর্থ। ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায়। সুতরাং কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে আপিল চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তি মারা গেছে কিনা। এটা নির্ধারণ করতে দেখতে হবে আপিলটি কে করেছে। বুঝতে পারছেন? তো এখানে যদি আমরা একটু পড়ি যে 417 এবং 417 ক ধারার অধীন দায়েরকৃত আপিল আসামির মৃত্যুতে বাতিল। 417 ধারার অধীন খালাসের বিরুদ্ধে আপিল এবং 417 ক ধারার অধীন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি মারা গেলে আপিল কি হবে? বাতিল হবে। কারণ খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আপিল করবে পাবলিক প্রসিকিউটর বা কে? অভিযুক্ত। অন্যান্য ক্ষেত্রে দায়েরকৃত আপিলের ক্ষেত্রে আপিলকারী মৃত্যুতে বাতিল হবে। যে 407, 408, 410, 407, 8, 10 এই আপিলগুলো কি করে? আসামি করে। ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে বা অন্যান্য ক্ষেত্রে শাস্তির বিরুদ্ধে আপিল করে অভিযুক্ত ব্যক্তি। সুতরাং এই ক্ষেত্রে আপিলকারী মারা যাওয়া মানে অভিযুক্ত ব্যক্তি মারা যায়, এবং এই কারণে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপিলটি কি হয়? বাতিল হয়। তাহলে আমরা জেনে রাখা ভালোতে যদি চলে আসি, জেনে রাখা ভালো দেখেন যে তাহলে আপিল বাতিল আছে কত ধারায় বলেন? আপিল বাতিল আছে 435 ধারা। জরিমানা বা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল হলে আপিলকারী মারা গেলেও আপিলটি পণ্ড বা বাতিল হবে না, এবং আপিলকারীর আইনগত প্রতিনিধিরা স্থলাভিষিক্ত হবে। 3টে স্টেপ। মানে জরিমানার বিরুদ্ধে যদি মারা যায় তাহলে বাতিল হবে না, আপিলকারীর যে বৈধ প্রতিনিধি আছে তারা কি হবে? সাবস্টিটিউটেড হবে বা স্থলাভিষিক্ত হবে। আপিল যিনি করেন তাকে কি বলে বলেন? আপিলকারী। আর যার বিরুদ্ধে করেন প্রতিবাদী। তারপর দেখেন প্রতিবাদী বা রেসপন্ডেন্টকে আপিলের নোটিশ জারি তারিখ হতে গোল দিবেন 90 দিনের মধ্যে আদালত আপিল নিষ্পত্তি করবে। এই আদালত এটা এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক, বাধ্যতামূলক। তাহলে আপিল নিষ্পত্তি করবে কত দিনের মধ্যে? ওই দিনের জায়গাটা লিখে রাখেন কার্য দিবস। 90 কি কার্য দিবস, এই কথাটা বলছে 442 ক। 442 ক। তাহলে আপিল নিষ্পত্তি করবে কত দিনের মধ্যে? 90 দিন। 90 কার্য দিবস। কত ধারা? 442 ক। বিগত বছরের প্রশ্ন যত যা আছে কষ্ট করে সব করে ফেলবেন। আর আপিল বাতিলের ইংরেজি কি বলেন? অ্যাবেইট নাকি? তো আপিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সর্বশেষ লিখিত পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে, এবং যদি আপনাদের আপিল নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমরা দেখেন 404 ধারা পড়ছি, 405 পড়ছি, 406 পড়ছি, 404 পড়ি নাই, সরি 405 দিয়ে শুরু করছি, 405, 406, 406 ক, 407, 408, 409, 410, 11 পড়ি নাই নাকি? 12, 13, 14, 15 পড়ে 15 ক পড়ছি, 16 পড়ি নাই, 17 পড়ছি, 17 ক পড়ছি, 18 পড়ছি, 19 পড়ছি, 20 পড়ছি, 21, 22, 23, 24, 25 পড়ি নাই, 26, 27, 28, তারপরে এই জায়গায় এসে পড়লাম কি 31। তো আমরা কিন্তু অনেক ধারা পড়ছি, 2-1টা ধারা আমরা বাদ দিছি, ওগুলোর প্রয়োজন নাই। অনলাইনে অফলাইনে যে ভাই বোনেরা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আপিল নিয়ে। এই জায়গায় অনলাইনে যারা আছেন আপনাদের একটু জিজ্ঞাসা করি, ভিভো Y21T, আপনি কে? আপনার নাম নাই এখানে, আপনি কে বলছেন? একটু জানান আপনার পরিচয় কি? স্যামসাং একটা আর ভিভো একটা, আপনারা কে? যদি মুখে না বলতে চান অ্যাটলিস্ট টেক্সট লিখে দেন যে আপনারা কে। আসসালামু আলাইকুম স্যার, ভিভো কোনটা? ভিভো Y21T মানে এই যে ইউজার নেম ভিভোই লেখা। একটা তো আমার আছে, আমার কম্পিউটার আর একটা ল্যাপটপ আর আছে ফোন, দুইটা একসাথে চলে স্যার। এখন আপনি এটা দুইটা কিনা জানি না স্যার। আপনার জি তো স্যার, একটা শাহিদ ওই বললাম, ল্যাপটপে শাহিদ সাউন্ডটা
শাহিন মোল্লা ওইটা আর তাসলিম, এইটাও চলে স্যার। জি স্যার। আপনি তো দুইটাই ক্লাস করতেছেন না? জি স্যার, জি স্যার। আপনার দুইটা তো, একটা হলো শাহিন মোল্লা, একটা তাসলিম লেখা, কিন্তু ভিভো আইডি টাকা। জি স্যার, জি স্যার। জানি না স্যার। ভিভো কার ভাই? ভিভো যে আছেন নাম লিখে দেন, আপনি কে? হে ভিভো কার, এই জায়গায় কাউ আছেন? হ্যালো, ও আপনি আছেন এই জায়গায়, ক্লাসে আছেন? না, আমি তো যে অফলাইন তারা বলতে বলছে আচ্ছা ঠিক আছে, শুনেন, আমরা এখন পরীক্ষায় যাব। আগামীকাল আমরা ফৌজদারি কাজ অবধি শেষ করবো, একটু সময় নিয়ে ক্লাস হবে। একটু সময় লাগবে, 7:30 পর্যন্ত ক্লাস হলে আমরা ইনশাল্লাহ 4:30 থেকে 7:30 শেষ করতে পারবো। আর এখন আমরা 60 মার্কের পরীক্ষায় চলে যাব। অনলাইন অফলাইনে যারা আছেন, যারা এখনো অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেন নাই, অনলাইন বিশেষ জোর দিচ্ছি, অফলাইন যারা যারা অ্যাডমিশন শেষ করেন নাই, অ্যাডমিশন শেষ করেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আমাদের প্রশ্ন প্রিন্ট হচ্ছে, প্রশ্ন প্রিন্ট হলে অনলাইন অফলাইন একসাথে প্রশ্ন পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে 30 মিনিটের পরীক্ষা। যারা অনলাইনের মার্কশিটে মার্ক তুলতে চান, তারা ওই উত্তরপত্র দেওয়ার সর্বোচ্চ 2-3 মিনিটের ভিতরে আপনি কত পেলেন এটা অবশ্যই জানাতে হবে। কোনো প্রকার চৌর্যবৃত্তির আশ্রয় নেবেন না কেউ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।